এই সবাই সেটাকে করার জন্য কৃষি মন্ত্রণালয় সিলেট অঞ্চলের হাওড়মুক্ত 4টি জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, ঢাকা অঞ্চলের কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা জেলা মিলিয়ে মোট 7টি জেলায় 4,55,153 হেক্টর জমিতে বোরো আবাদ অর্জিত হয়েছে। এ পর্যন্ত 3,74,757 হেক্টর অর্থাৎ 84.81% কর্তন সম্পন্ন হয়েছে। আমরা জানি হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় একটা আশঙ্কা তৈরি হয়েছিল হাওরের ফসল নষ্ট হচ্ছে কিনা। আমরা এটুকু বলতে পারি সেটা খুব সিগনিফিক্যান্ট কিছু হয়নি। পানি কমে যাওয়ার কারণে আমরা 84% ফসল কাটা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন 720 ট্রাকে বিক্রি হবে পণ্য। ঈদুল আজহা উপলক্ষে ঈদুল আজহা 26 উপলক্ষে সারা দেশে গতকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির এটা উদ্বোধন করেছেন। আগে টিসিবির যে কার্ড ছিল তারা পণ্য পাবেন এবং এখনকার ট্রাকে যে কেউ আসলে পণ্য কিনতে পারবেন এর বাইরেও। আর সংখ্যাটা একটু খেয়াল করি, 720টা ট্রাক। আমি একটা কলামের কথা আমার মনে পড়ে, আওয়ামী লীগের সময় লিখেছিলাম যে কারণে টিসিবি ট্রাকের সংখ্যা 400, সেটা আমার মাথায় আছে। এই সংখ্যাটা 400 ছিল এবং আমি ওখানে ক্লেম করতে চেয়েছি সেই সরকার দরিদ্র বা নিরী মানুষের প্রতি মনোযোগী ছিল না। এখানে খেয়াল করুন, আমরা দ্বিগুণের মতো করেছি ট্রাকের সংখ্যা। আমি এরপরও বলবো যে এটা কি খুব যথেষ্ট? আমি মনে করি না এটা যথেষ্ট। আমরা ইনশাআল্লাহ এই সংখ্যা বাড়াতে থাকবো, কারণ এই সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা মানে ফ্ল্যাগশিপ চিন্তা যদি বলি, আমাদের প্রধানমন্ত্রীর প্রধান চিন্তা হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ ওয়েলফেয়ার নিশ্চিত করা। আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এরকম এগুলোর মাধ্যমে ওয়েলফেয়ার করতে চাইছি। সো আমরা টিসিবি ট্রাকের সংখ্যা প্রায় দ্বিগুণ করেছি, এটা আরো বাড়বে ইনশাআল্লাহ। পরিবেশ বন তাদের যে মোবাইল কোর্ট আছে এগুলো পরিচালিত হচ্ছে, টাকা আদায় হচ্ছে, এগুলো কন্টিনিউ করছে। ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমি সেবা মেলা 2026 আগামী 19 মে থেকে 21 মে পর্যন্ত সারা দেশে চলতে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। আমরা দীর্ঘদিন থেকে জানি এই পুরো সেবাটা অনলাইনে হওয়ার জন্য কাজ চলছিল দীর্ঘদিন থেকে, কিন্তু এটা এখন শেষ হয়নি। এই সরকার খুবই গুরুত্ব দিচ্ছে এবং এই কাজটা এগিয়ে চলছে যাতে এটা পুরো অনলাইনের মধ্যে হয় এবং ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা দ্রুত নিষ্পত্তি করা যায়। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, সামুদ্রিক জলসীমায় মৎস্য দ্বারা যে কোনো প্রজাতির মানে 58 দিন যে একটা বন্ধ থাকে মাছের প্রজননের জন্য, সেটা 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত কার্যকর রয়েছে এবং এখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যারা নিয়ম ভাঙছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমরা জানি নতুন করে স্পোর্টস শুরু হয়েছে, সেটার আলোকে সারা দেশে কার্যক্রম চলমান আছে এবং এটা আমরা অনেকে হয়তো সামাজিক মাধ্যমেও দেখেছি যেটা যথেষ্ট পরিমাণ সাড়া পড়েছে। এবং আমরা মূলধারার গণমাধ্যমকে অনুরোধ করবো এই ব্যাপারে আপনারা একটু জনগণের সামনে তথ্যপাত্র নিয়ে আসবেন যাতে আগ্রহী হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রিপিটেডলি যেটা চেয়েছেন, ইয়াং মানুষকে যত রকম ভাবে বিভিন্ন রকম কার্যক্রমে অন্তর্ভুক্ত করা যায়। এর মধ্যে খেলাধুলা আছে, সাংস্কৃতিক কার্যক্রম আছে। খেলাধুলা শুধু শারীরিক ব্যায়ামের অংশও না, তিনি রিপিটেডলি বলেন, সবসময় বলেন, আমাদের সাথে পার্সোনালি বলেন, পাবলিকলি বলেন যে এটা একটা পেশা, এটাকে পেশা হিসেবে নেওয়ার মতো প্রেক্ষাপট যাতে তৈরি হয় এবং তরুণরা, কিশোররা যাতে এটা আগ্রহী হয়ে ওঠে। সুতরাং আমরা আশা করবো আপনার এই ব্যাপারে যথেষ্ট কভারেজ দেবেন। আপনারা দিচ্ছেন, এটা আরেকটু বাড়ানোর আবেদন করছি আমরা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এখানে একটা সতর্কতা আছে। নিবন্ধন গ্রহণের পর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আমি আবারও বলছি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এমন অনেক ট্রাভেল এজেন্সি তাদের কার্যক্রম পরিচালনা করছে, প্রতারণা করছে। এই ব্যাপারে আমরা সতর্ক করছি জনগণকে। সরকারের কাজ শুধু সতর্ক করা না, ব্যবস্থা নেওয়া, আমরা সেটাও নিচ্ছি, কিন্তু জনগণ যেন সতর্ক থাকেন এ ধরনের মেয়াদ উত্তীর্ণ ট্রাভেল এজেন্সির সেবা নিয়ে প্রতারিত না হওয়ার জন্য। আমি আবারও বলছি সরকারের কাজ শুধু সতর্ক করা না, ব্যবস্থা নেওয়া, আমরা ব্যবস্থাও নিচ্ছি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যা আপডেট, যেটা আমাদের হজযাত্রী যাওয়াটা কন্টিনিউ করছে এবং আমরা খেয়াল করছি নিশ্চয়ই সিগনিফিক্যান্ট কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত দেখিনি। সেটা স্মুথ হবে, আমরা এটা আশা করছি। রেলপথ মন্ত্রণালয় এটাও ইনফ্যাক্ট আমাদের সড়ক মন্ত্রণালয়ের মতোই, সে ঈদের সময় জনগণের যাত্রা নিশ্চিত এবং আরামদায়ক করার জন্য অনেকগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলো কন্টিনিউ করবে। এবং একটা কথা একটু মনে রাখা দরকার, এই প্রত্যেকটা মন্ত্রণালয়ে
আমাদের 180 দিনের একটা কর্মসূচি আছে। মানে এটি আপনাদেরকে যদি একটু এভাবে জানাই, আমি প্রায়ই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আমি তো দুটো মন্ত্রণালয়ের পার্ট হিসেবে তার সাথে মিটিং এ বসি, এর বাইরেও আমি ওনার পলিসি আর স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসেবেও অন্য কিছু মন্ত্রণালয়ের সাথে যখন বসি, আমি খেয়াল করেছি যে তিনি খুব সিরিয়াসলি বারবার প্রশ্ন করছেন যে আমাদের এটার কত পার্সেন্ট হলো, কতটুকু হলো। 180 দিনের একটা মোটামুটি অংশ পার হয়েছে, সো উনি খুবই সিরিয়াসলি এটা করছেন এবং গুরুত্বপূর্ণ কিছু মানুষ এটা মনিটরিং এর দায়িত্বে আছেন। সো প্রত্যেকটা মন্ত্রণালয় এটা তার চিন্তার মধ্যে থাকে। খাদ্য মন্ত্রণালয়ে আমরা যে পৌর সংগ্রহ অভিযান, সেটা 3 মে থেকে শুরু হয়েছে, এটা কন্টিনিউ করছে। আমাদের একটা মোটামুটি বড় পরিমাণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটা আমরা পূর্ণ করব। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জাতিসংঘের 20 এপ্রিল থেকে 1 মে 2 সপ্তাহব্যাপী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের 25তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব অংশগ্রহণ করেছেন। সেখানে আমরা পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং ক্ষুদ্র জাতিসত্তার নৃগোষ্ঠীয় সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের জন্য যে অনন্য বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশে সরকারের গৃহীত কার্যক্রমে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখানে মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি নিহত হয়েছেন, এটা 8 জন, এর মধ্যে 6 জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। নিহতদের পরিবারকে ওয়েজার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফন কার্যের জন্য 35,000 টাকা, নগদ 50,000 তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসাবে 3 লাখ টাকা এবং বিমা 10 লাখ টাকা প্রদান করা হয়েছে। আমরা প্রায় বলি, আগেও বলতাম, এখনো বলি, আমরা আসলে মূলত 3টা বিষয়ের উপরে এই দেশের অর্থনীতি খুব শক্তভাবে দাঁড়িয়ে আছে। এর মধ্যে যারা প্রবাসী আছেন তাদের তা শুধু রাষ্ট্রের পক্ষে কাজ না, তারা ফরেন কারেন্সি আর্ন করেন এবং তাদের পাঠানোর টাকায় দেশের অভ্যন্তরীণ অর্থনীতিও অত্যন্ত বিকশিত হয়। সো তাদের প্রতি আমাদের গভীর সম্মান এবং শ্রদ্ধা আছে, থাকবে। তাদের সবকিছু, যারা শুধু দুনিয়া থেকে চলে গেছেন তারা না, যারা কাজ করছেন, নানান সংকটে আছেন, তাদের এসব ক্ষেত্রে সরকার নিশ্চয়ই পাশে থাকবে। নৌপরিবহন মন্ত্রণালয় এখানকার একটা খবর, যেটা হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই। সেটা হচ্ছে, যেহেতু জ্বালানির দাম বাড়ানো হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় খুব বেশি না, খানিকটা ভাড়া অ্যাডজাস্ট করা হয়েছে। আমাদের সড়কে যেমন হয়েছে সেখানেও সেটা হয়েছে। এবং এখানেও ঈদের যাত্রাকে সামনে রেখে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 17 মে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরনের দুর্যোগের উপরে গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি সহ জনগণের দুর্যোগ লাঘব করার আনুষঙ্গিক কার্যক্রমের জন্য ইনস্টিটিউট করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশ আবহমান কাল থেকে আমরা ঘূর্ণিঝড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার ছিলাম। ভূমিকম্প নিয়ে এক ধরনের সংকট আশঙ্কা আমাদের আছে, এবং যেটা হতেই থাকবে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। এটার জনিত যে সংকট আছে, আমাদের জন্য এটা খুবই জরুরি, নিশ্চয়ই বুঝতে পারছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার যে রেগুলার কাজ, সেটা হচ্ছে সন্ত্রাস দমন, অপরাধীদেরকে আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এই কার্যক্রমগুলো চলতে থাকছে, কন্টিনিউ করবে। এই হচ্ছে মোটামুটি আপডেট। এর মধ্যে অনেক ডিটেইলিং আছে, যেটা আপনারা পেয়ে যাবেন। এবং আমি আপনাদের কাছে অ্যাপিল করি, সেটা হচ্ছে সরকারের কিছু কাজ একটু আপনারা যদি জনগণের সামনে তুলে ধরেন, যেগুলো বিশেষ করে চাওয়া দরকার বলে মনে হয় আপনাদের এডিটোরিয়াল জায়গা থেকে, ডু ইট। আর এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা প্রশ্ন করব। আমি আসছি। আপনি বলে শোনা যাচ্ছে। জি আমি নবম আমাদের জি তবে আপনি আমাদের সরকারের চিন্তায় জি আমাদের এখানে বিভিন্ন দেওয়া ছিল, এখানে গত 2.5 আমাদের দেখে আসছি যে ওখান থেকে কিছু কোশ্চেন আমাদের এখানে আসতো, দিয়ে দেবেন তো? আচ্ছা, সেটা আমরা আপনাদের দেইনি, এটা একটু বলুন। তো সেটা মানে এই কথাটা আপনাকে আমরা শিখিয়ে দেইনি। হ্যাঁ, ঠিক। এখন আমার ওই সময় যে কোশ্চেনগুলো আমাদের করার দরকার ছিল, করি নাই আমরা। শিওর। সেই কোশ্চেনগুলো আমাদের সাধারণ সাহিত্য সাংবাদিক মহাত্মা শিকার হয়েছেন, অনেক আহত হয়েছেন, অনেক বিদ্যালয় শিকার হয়েছে। আপনি জানেন, আয়নাঘরের মতো একটা সাবজেক্ট তৈরি করে 700 কোটি মানুষ শিকার হয়েছেন। সেখানে
ইতিহাসারী এবং আমাদের চৌধুরী আলম এখনো সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার করা সম্ভব হয়নি। আবার সিকিউরিটির তথ্য অনুযায়ী প্রায় 28 লাখ কোটি টাকা পাতা হয়েছে, সেখানে ফারুক খান সাহেবের ভাই আমির খান সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিস। ঠিক একইভাবে আমাদের যে লুটপাটের ব্যাংক যে এখানে বিকেলবেলা ভর্তি আসছে, আমার প্রশ্ন হলো যে এই অভাবগুলো তারা দিবে এটা কিনা, নাকি আপনারা সেগুলোকে চিন্তা ভাবনা আনবেন। আমার দ্বিতীয় প্রশ্নটা আমার সহকর্মী যেটা করতে চেয়েছি, আমাকে এইভাবে একটা প্রশ্ন করা লাগবে। আমার সহকর্মীর সাথে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করে নিচ্ছি যে বিগত সরকার সময় প্রায় 20টা চুক্তি যে পারিবারিক এগ্রিমেন্ট হিসেবে চিহ্নিত যে আমাদের ট্রানজিট ট্রানশিপ থেকে শুরু করে আত্মঘাতী চুক্তিগুলো হচ্ছে, এই চুক্তিতে এখন আমরা জানিনি, প্রকাশিত হয়নি। আমার একজন সিটিজেন আমার রাইট আছে, আমার অধিকার আছে, আপনি আমার অধিকার সংরক্ষণ করবেন কিনা? অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে ফৌজদারি অপরাধ অনেক হয়েছে ওই সময়। আপনারা খেয়াল করেছেন কিছুদিন আগে দুর্নীতি নিয়ে আমাদের কন্ট্রোলার জেনারেল এবং অডিটর জেনারেল একটা রিপোর্ট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মানে দুর্নীতি শুধু না, মানবাধিকার লঙ্ঘন সহ যা যা হয়েছে এগুলো কোনোটাই ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। এগুলো ফৌজদারি অপরাধ ইভেন তামাদি হয় না, আমরা জানি এটা বহু পরে যে কোনো সময় হতে পারে, কিন্তু আমরা বহু পরের অপেক্ষা করছি না। আমরা নিশ্চয়ই এগুলো প্রত্যেকটা অ্যাড্রেস করব। কারণ একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগের এই অপশাসনের ফল এই রাষ্ট্রের সবাই ভোগ করেছে, কুফল। এবং যে দলটা এখন রাষ্ট্রের দায়িত্বে আছে তারা সবচেয়ে বেশি ভোগ করাদের মধ্যেই আছে, ইনক্লুডিং মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং এগুলো যাতে ফার্দার না হয় সেই চেষ্টাই সরকার নিশ্চয়ই করবে। সেটা টাকা পাচার হোক, করাপশন হোক, মানবাধিকার লঙ্ঘন হোক, প্রত্যেকটা জায়গায় এটা হবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? চুক্তি। আচ্ছা, চুক্তির ব্যাপারে একটু বলি। মানে আমরা অনেকে মানে চুক্তি আমরা কমনলি বলে ফেলি, চুক্তির অনেকগুলো টাইপ আছে, তাই না? কতগুলো আছে অ্যাগ্রিমেন্ট, কতগুলো আছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা স্মারক। সো বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা যেগুলো এগ্রিমেন্ট হয়ে গেছে সেগুলোর থেকেও যে বেরিয়ে যাওয়া যাবে না তা না, কিন্তু এগুলো কতগুলো লিগাল বাইন্ডিং আছে যখন চুক্তিগুলো হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে লিগাল বাইন্ডিং এতটাই টাফ থাকে, বেরিয়ে যাওয়াটা অনেক সময় থাকার চাইতে বেশি ক্ষতিকর প্রমাণিত হতে পারে। এর বাইরে যা যা আছে, ইনফ্যাক্ট একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার অনেকগুলো ব্যাপার মাথায় রেখেই চিন্তা করবে। আরেকটা কথা একটু আমি জাস্ট ইনফরমেশনের জন্য বলি, কোনো কোনো চুক্তির কিছু অংশ গোপন রাখার শর্তও থাকে। জনগণের অধিকার আছে, এমনকি সংসদে ওঠানোরও কনস্টিটিউশনাল প্রভিশন আছে। কিছু কিছু চুক্তির মধ্যে ওটা থাকতে পারে। আমি আপনাকে এটুকু বলতে পারি, আমাদের জনগণের জন্য ক্ষতিকর কোনো চুক্তি আগে যেগুলো হয়ে গেছে প্রত্যেকটার ইভ্যালুয়েশন সরকার করবে। চুক্তি বলতে আমি কমনলি বলছি, এর মধ্যে কিন্তু আমাদের সমঝোতা স্মারক থাকতে পারে, যেগুলো থেকে বেরিয়ে আসা হয়তো তুলনামূলকভাবে সহজ হবে, কিন্তু চুক্তি থেকে এটা এতটা সহজ নয়, কিন্তু আমরা ইভ্যালুয়েট নিশ্চয়ই করবো। আচ্ছা আচ্ছা, যে উনি করলো তারপর আমি করছি। জি জি। আমের টিকা নিয়ে যে তদন্ত করার কথা, সেটা হলো যে এটা এই সময়টা কবে থেকে কবে, কত সালের ভিতরে এই টিকার সময়টা আসবে, সময়কালটা তদন্তের জন্য। নাম্বার 1। নাম্বার 2, যে কারা কারা থাকবে এই ইয়েতে, কমিটিতে, এবং কি কি দেখবে এই কমিটি আসলে। আচ্ছা, হামের যে তদন্ত কমিটিটার কথা হয়েছে, আমি আপনার প্রশ্নটা আবার যদি বলি যে এটা কারা কারা থাকবে, এটা কোন সময়টা ট্রেস করবে। আসলে একটা তদন্ত, যখন তদন্তের প্রধান উদ্দেশ্য কি হবে, সেটা হচ্ছে আমরা একটা প্রিভেন্টেবল ডিজিজে শিশু মৃত্যু ঘটলো, একটা মৃত্যু, আমি আগেও একদিন বলেছি, সিন্স আই এম ডক্টর, একটা হামের মৃত্যু আসলে গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে আমরা প্রিভেন্ট করতে পারি, এবং আমরা ওই জায়গায় চলে গিয়েছিলাম। সেখানে এই সংখ্যাটা এখন 400-র মতো। তদন্ত কমিটি আসলে দেখবে এই কি কারণে এটা ল্যাক করলো, এবং এই টিকা যে দেয়া হলো, এটা ব্যাক ক্যালকুলেশন করলে আপনি পাবেন কবে থেকে এই অবহেলা শুরু হলো, যাতে আমাদের ওই যে 95% একটা কাভারেজ প্রয়োজন হয় হার্ড ইমিউনিটির জন্য, সেটা সমস্যা হলো। সেটা আওয়ামী লীগের যদি সময় থাকে, সেটা ইন্টারিমের সময় তো কিছু তথ্য আমাদের সামনে আসলে আছে। আমরা ইউনিসেফের প্রতিনিধিকে পাবলিকলি ইন্টারভিউ দিয়ে বলতে শুনেছি যে তারা সরকারকে কিন্তু অ্যালার্মিং দিয়েছিলেন যে তারা যেভাবে প্রকিউর করতে চাচ্ছেন এটা সংকট তৈরি করতে পারছে। এগুলো তাদের জায়গা, কিন্তু তার কথাই যে শতভাগ সঠিক না, তদন্ত কমিটি সবই যাচাই বাছাই করে দেখবে। এবং আমি আবারও বলছি, এটা তার পার্সোনালি কথা হয়েছে, তারপর আমি এই কথাটা আপনাদেরকে একটু জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের এভাবে আলাপ হয়েছে যে আমাদের রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠান যারা টিকা বা এসব নিয়ে, স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাদেরকে সমন্বয় করে হবে কমিটিটা যখন তৈরি হবে, কারা কারা সদস্য, আমরা নিশ্চয়ই জনগণকে সেটা জানাবো। এবং আমরা আশা করি
সেটার কাজ খুব দ্রুতই শুরু হবে। কতদিনের জন্য সময়টা সময়কালটা আসলে আমরা এখন ঠিক করিনি, কিন্তু তদন্ত কমিটি তৈরি করার প্রক্রিয়া চলছে। আমি আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করব এটা যত দ্রুত করা যায়। এই মুহূর্তে আসলে হামের ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি মন্ত্রণালয় ব্যস্ত আছে, কিন্তু এই তদন্ত কমিটিটা আমি অন্তত ব্যক্তিগতভাবে সেই চেষ্টা করছি। আচ্ছা, আপনি পরে আপা বলছিলেন, আমি ওনার কাছে পর আপনার কাছে আসছি। আমের বিষয়ে একটু কথা ছিল, প্রশ্ন ছিল। আচ্ছা, তাহলে হাম থেকে আচ্ছা আচ্ছা জি। আমি বলছিলাম যে তদন্ত কমিটি হয়, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি সবচেয়ে সহজ হচ্ছে পলিটিক্যালি কাউকে অ্যাকিউজ করা, যে হ্যাঁ এই কারণে হয়নি, গত গভর্নমেন্ট যেটা করে নাই। আমরা যে তদন্ত কমিটি নিরপেক্ষ তদন্ত রিপোর্ট কমিটি, আগে গভর্নমেন্ট চলে গেছে, তার আগে গভর্নমেন্ট ছিল, তো তার হিসাবে আগে তাকে অভিযুক্ত করে এরকম কিছু আমি একটা জিনিস অন্তত বলতে পারি, ধরুন এবারকার তদন্ত কমিটিতে যদি কাউকে দায়ী পাওয়া যায়, আমি তদন্তের আগে বলে ফেলছি না পাওয়া যাবেই, তো সেটা তো আসলে আগের কেউই হবে। এখন আপনি কি বলবেন তাহলে যে আমরা আগের কারোর উপর দায় চাপিয়ে দিচ্ছি? কারণ আমরা দায়িত্বে এসেছি যতদিন, তার মধ্যে আসলে আমাদের এই টিকা সংক্রান্ত কাজে আমাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। তবে আমি আপনাকে এটুকু কনফার্ম করতে চাই, আমি প্রায়ই কথাটা বলি, ইভেন ধরুন আগামী বছর বা তারপরের বছর আবার আউটব্রেক যদি হয়, তখন তো আমরা এই কথাটা বলতে পারবো না। আমি মনে করি এরকম কোনো আউটব্রেক ইনশাল্লাহ হবে না, কারণ আমরা সিরিয়াস থাকি। কিন্তু যদি হয় এটা বা অন্য কোনো জায়গায় কোনো সমস্যা, সেই দায় সরকার নেবে যদি সরকারের গাফিলতি থাকে। কারণ কারণ কি? কারণটা খুব সোজা। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, জনগণের ভোটে আবার দায়িত্বে থাকতে চাওয়া সরকার দায় স্বীকার করবে, ক্ষমা চাইবে। একটা সরকার নিখুঁত হয় না, এই কথা অনেকবার বলেছি, পৃথিবীর কোনো সরকার নিখুঁত না। তো আমাদের ভুল হতে পারে, সেটা আমরা স্বীকার করবো সেটা, এবং আমরা ঠিক করার চেষ্টা করবো। সুতরাং কোনো দায় সারা কিছু করে কারোর উপর দায় চাপিয়ে দেয়া এরকম কিছু না। আপনাদের মনে থাকার কথা, হয়তো গত ব্রিফিং এ আমি একটা কথা বলেছিলাম, এটাকে অনেকে মিসইন্টারপ্রেট করেছেন। আমি বলেছিলাম অন্তর্বর্তী সরকার শিশুদেরকে মেরে ফেলতে হবে এমন কোনো ইন্টেনশন তাদের ছিল না। তাদের গাফিলতি আছে, এটার কারণে শিশু মৃত্যু হয়েছে এবং এগুলো অনেকগুলো ফৌজদারি অপরাধের পর্যায়ে চলে যাবে, কিন্তু ওনারা ইন্টেনশনালি এটা করেছেন এরকম কিছু না। কিন্তু আমরা ওই জায়গাটাই খুঁজে বের করতে চাই দুটো কারণে। একটা হচ্ছে যদি স্বাস্থ্যের রেকমেন্ডেশন আসে, আমি আবারও বলছি এগুলো ডিপেন্ড করবে, প্লিজ আপনারা ফটো কার্ড বানানোর সময় একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই জন্য আমি বারবার রিপিট করেই যাই, এটা এক ধরনের ফটো কার্ড ভীতি। এবং আমি বলেছি একটা গণতান্ত্রিক সরকার মিডিয়াকে ভয় পায়, আর উল্টো হয় স্বৈরাচারী সরকারের সময়। সেটা হচ্ছে তদন্ত কমিটি যদি এমন খুঁজে পায় যে খুবই বাজে ধরনের নেগলিজেন্স হয়েছে যেটা শাস্তিযোগ্য, তাহলে শাস্তিও দেওয়া হবে। আর যদি এরকম খুঁজে পায় যে না এই ঘটনা ঘটেছে, সেটা শাস্তি কি হতে পারে, পাশাপাশি রেকমেন্ডেশন থাকবে যাতে আমরা ফার্দার এটা প্রিভেন্ট করতে পারি। সো আমাদের তদন্তের এই দুইটা উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা তদন্ত করছি। মাননীয় উপদেষ্টা, আমি আমের বিষয়ে, যে আমের যে ডিজাস্টার ছিল, এই যে ডিজাস্টারের বিষয়ে আপনার কেন জরুরি অবস্থা ঘোষণায় সরকারের না, এটা আমরা গণমাধ্যমে গতকালকে এসেছে যে সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে চাচ্ছেন হসপিটালগুলিতে। আর দুই নম্বর হচ্ছে, আমরা আগের যে স্বাস্থ্য উপদেষ্টা যাকে আমরা দেখেছি যে দুপুর 1টা-2টায় অফিসে আসতেন, তার কোন মন্ত্রণালয়ে তার একটা অস্থিতিশীল অবস্থা ছিল। আর এখনকার যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছে, আমরা এই ডিজাস্টারের মধ্যে তাকে দেখছি না যে হসপিটালগুলিতে ছুটে যে কোনো ওই অসহায় পরিবারগুলির পাশে বা চিকিৎসকদের একটু সহযোগিতা করা বা ওই পরিবারগুলোকে একটু উৎসাহ যোগানো, এরকম কোনো দেখছি না। এখানেও আপনার একই অবস্থা দেখছি। আমি এটা শুধু যদি একটু অ্যাড করি, জি, জি। আপনার এই গভর্নমেন্টের কোনো সমস্যা মানে ইয়ে আছে কিনা, ঘাটতি আছে কিনা? আপনি যখন ডাক্তার, আপনি কি মনে করেন যে এই 3 মাসেও আমরা এটা রিকভার করতে পারতাম না? আমি দেইনি টিকা, আমার দোষ দিচ্ছেন, আমি অন্যায়, আমাকে শাস্তি দিন। আপনার অন্যায় হয়েছে কিনা? আপনি আমি 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 এই মৃত্যুর ঘটনাটা আমার নলেজ থেকে, আমি আসলে ডাক্তারি প্র্যাকটিস করছি না, তারপর আমার নলেজে কিছুটা আছেই, সেই ব্যাপারে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। আমরা কি করতে পারতাম? আমরা শুরু করেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমাদের কতগুলো এরিয়া প্রাথমিকভাবে লোকেট করা হয়েছে যে এই এরিয়াগুলোতে বেশি আউটব্রেক হয়েছে, সো খুব দ্রুত ওখানে টিকা দেওয়া শুরু হয়েছে। আমি গতদিন জানিয়েছিলাম আমাদের টার্গেটেড 89% টিকা গত সপ্তাহে হয়ে গেছে। সো আমরা টিকা দিচ্ছি, মানে টিকার কনসেপ্টটা কি? টিকা না দিলেও মানে মনে করেন আসছে, আমি ট্রিটমেন্টের কথায় আসছি, আমি আসছি ওই পয়েন্টে আসবো। সো টিকা দেয়া, এবং টিকা দিলে যেটা হয়, ওর শরীরে যখন এই টিকাটা ঢোকে তার একটা অ্যান্টিবডি ইমিউনিটি তৈরি হয়। ইটস এ প্রসেস, ইট টেক্স টাইম। এটা হবে, তারপর এটা সময় নেবে, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে আসলে আমাদের সংকটটা কোথায় হয়েছে, আমি কিন্তু শুরুতেই বলেছি, সেটা হলো বাংলাদেশে চিলড্রেনদের আইসিইউ বা জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার মতো ফ্যাসিলিটিস এমনিতেই কম। আর যদি যথেষ্ট থাকতো, আমি কোভিডের উদাহরণ কেন দিলাম, আমি একটু পেছনে যাই। ওয়েস্টে কোভিডে আইসিইউ পায় নাই এমন পেশেন্ট অনেক আছে। এখন কেন থাকে?
ইউরোপ আমেরিকার একটা দেশ দেখে তার স্বাভাবিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কয়টা আইসিইউ প্রয়োজন, কয়টা ভেন্টিলেটর প্রয়োজন। এটা আমাদের নাই, কিন্তু ওয়েস্টের আছে। কিন্তু যখন কোভিড হলো, প্রচুর মানুষের মারাত্মক রেসপিরেটরি ডিস্ট্রেস তৈরি হলো এবং অনেক বেশি মানুষের, দ্বিগুণ তিনগুণ মানুষের আইসিইউ বা ভেন্টিলেশন প্রয়োজন হলো। সেটা তো ওয়েস্টও কোপ আপ করতে পারেনি। আমাদেরও একই অবস্থা, যে আমাদের শিশুদের যাদের নিউমোনিয়া হচ্ছে, এবং এটা আমাদেরও করণীয় কিছু নেই তা না, কারণ হচ্ছে আমরা চেষ্টা করছি প্রচুর, বিশেষ করে যে অসংবেদনশীল মানুষরা আছেন, যারা একটু কম সচেতন, তাদের শিশুদেরকে তারা খুব প্রাথমিকভাবে হসপিটালে নিয়ে আসছেন না। আমরা সেটা নিয়ে এনকারেজ করছি, এই চেষ্টাগুলোই করছি আসলে আমরা। কিন্তু যখন অনেক দেরি হয়ে যায়, যখন আপনি দেখবেন এই ভেন্টিলেটর সাপোর্ট বা আইসিইউ সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়, ওই পরিমাণ আইসিইউ আমাদের এখন পর্যন্ত নেই। এবং এটা যে খুব রাতারাতি বাড়িয়ে ফেলা যাবে, এটা পরিস্থিতি না। কতগুলো আইসিইউ বাড়িয়েছেন? আমরা সেদিন একদম প্রথম দিকে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বললেন আইসিডিডিআর মাত্র 10,000 টাকা একটা মানে আইসিইউর একটা ব্যবস্থা আবিষ্কার করেছেন নাকি, সেটাও বা কয়টা করেছেন? এইসব তথ্যগুলো আপনার আছে কিনা? আমার কাছে এই মুহূর্তে নেই। এই গভর্নমেন্টের ফলটা দেখবেন। নিশ্চয়ই আপনি যেটা বলছেন, আমি এই ডেটাটা আমি আজকের এটার পর আমি নেব এবং নেক্সট ব্রিফিং এ আমি এই ডেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, নিশ্চয়ই করব। সব বাচ্চা হামের টিকা পাচ্ছে না, এমন খবর গণমাধ্যমে আসছে। হ্যাঁ, আসছে এবং আমরা মানে জনসচেতনতা তৈরির যে বিষয়টা, ওটা পুরোপুরি হচ্ছে না। অনেকে জানেও না, অনেক মায়েরাদের টিকা দিচ্ছে, ঢাকা শহরে এমন আছে। আমি আপনি যে রিপোর্টটার কথা বলছেন, এই রিপোর্টটা আমিও দেখেছি এবং আমি এই রিপোর্টটা দেখার সাথে সাথে আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মনোযোগ আকর্ষণ করেছি। আমরা সেই টিকাটাও দেবো এবং আমি একমত আপনাদের সাথে। জরুরি অবস্থা না, জরুরি অবস্থার আসলে আমি মনে করি প্রয়োজন নেই, কারণ হচ্ছে মানে হসপিটালগুলোতে যেভাবে ট্রিটমেন্ট তাদেরকে দেওয়া হচ্ছে, তাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা এবং সতর্কতার মাধ্যমেই সেটা দেওয়া হচ্ছে। আমি আপনার সাথে একমত যে জরুরি অবস্থা দিলে যা যা করণীয় করো সেগুলো ইনফ্যাক্ট আমরা করছি, এবং আমি একমত যে প্রচারণা আমরা আরো বাড়ানো দরকার, এবং মিসিং চিলড্রেন আছে কিনা, কারণ সংখ্যা যদি অনেক কম থাকে, কেউ যদি বড় সংখ্যার শিশু যদি টিকার বাইরে থাকে, সমস্যা হতে পারে আরম্ভ করবে। এবং আমি এটার সাথেও একমত যে সরকারের দিক থেকে ফ্যাসিলিটিস আরো বাড়ানো দরকার, এবং কতটা বাড়িয়েছি পরিসংখ্যান নেই, আমি পরিসংখ্যান দেবার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অনেক জায়গায় যাচ্ছেন কি যাচ্ছেন না, আমার কাছে একটা জিনিস মনে হয়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ, উনি যাচ্ছেন, যাওয়া উচিত আছে, কিন্তু আসলে একটা স্বাস্থ্যমন্ত্রী চাইলেই অনেক জায়গায় যেতে পারবেন না। আমাদের আসলে প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজন হচ্ছে একটা সিস্টেম ডেভেলপ করা, যে সিস্টেমটা ইটসেলফ কাজ করবে। আমি মনে করি আমাদের স্বাস্থ্যের যে সিস্টেমটা আছে সেটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা আছে। আর আমি আবারও বলি, কেউ কেউ বলতে পারেন যে আমরা প্রিভিয়াস রেজিমের উপর দায় চাপিয়ে দিতে চাইছি। আমাদের একটা অপশাসনের প্রভাব এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা সবসময় খুব ইজি না। আমাদের পুরো স্ট্রাকচারটা ওভার 15 ইয়ার্স যে জায়গায় গেছে, আমি নিজে কাজ করার ক্ষেত্রেও খেয়াল করছি বিভিন্ন জায়গায় এটা রেস্টোর হতে এটা সময় নেবে। তারপরও আমি বলছি, সরকারের যদি এর চেয়েও বেশি কিছু করার থাকে, সেটা যদি অভাব থাকে, সেটা নিশ্চয়ই সরকার সেই ঘাটতি পূরণ করবে। মাননীয় উপদেষ্টা, আমি একটু পরিবেশ নিয়ে কথা বলি। জি। সেটা হলো যে আমরা তো মাঝে মাঝে দেখতে পাই যে রাজধানীতে বায়ু দূষণ সহ পরিবেশের শীর্ষস্থান দখল করে, মাঝে মাঝে দেখা যায় অতীত কয়েকদিনের মধ্যে সাম্প্রতিক সাধক করেছে। আমার এখানে দুইটা প্রশ্ন, একটা হলো গত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, উনি রাজধানীর পরিবেশ ঠিক করতে না পেরে উনি সেন্ট মার্টিনে গেছিলেন যে ওখানে পরিবেশ ঠিক করবেন, এবং 9 মাস উনি পর্যটক নিষিদ্ধ রেখেছিলেন। বর্তমানে সেন্ট মার্টিনের কি অবস্থা, এই একটা। আর রাজধানীর যে বায়ু দূষণ আর পরিবেশ দূষণে আপনার সরকার কি ব্যবস্থা নিচ্ছে? দুটা প্রশ্ন। আমাদের সরকার মানে বিএনপিকে ভোট না দিলেও আমি আশা করি আপনারা সবাই সরকারকে ওন করেন, আমি বিশ্বাস করি, কারণ এটা একটা ফেয়ার গেম। সো এটা আমাদের সবার সরকার। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে সেন্ট মার্টিনের ওপরে প্রেশার বেশি পড়ছিল, এটা ফ্যাক্ট। এটা দীর্ঘদিন থেকে মানে ওই সরকার স্টেপ নেওয়ার আগেও বলা হয়েছে। যেটা হয়, আমরা রিলেন্টলেসলি যে কোনো কিছু ছেড়ে দিয়েছি, সেটা সংকট ছিল এবং এই রেস্ট্রিকশনের কারণে উন্নতি হয়েছে। কিন্তু আমি একই সাথে এটা অস্বীকার করছি না, যখন এত পর্যটক আসবে মাথায় রেখে অনেক ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, সেই ব্যবসা প্রতিষ্ঠান অনেকেই সাফার করছে। আমি ব্যক্তিগতভাবে আমার সাথে এখন অনেকেই যোগাযোগ করছে। এটা একটা মাঝামাঝি জায়গায় হয়তো আসার স্কোপ আছে, কিন্তু এটার উন্নতি হয়েছে। এবং শুধু মানুষ না, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। একজন অ্যাক্টিভিস্ট আমাকে জানিয়েছেন সেন্ট মার্টিনসে প্রচুর কুকুর আছে, তারা ওখানকার রেস্টুরেন্টের খাবারের উপরে ডিপেন্ড করতো, কয়েক হাজার। এখন যেহেতু রেস্টুরেন্ট অত চলছে না, পর্যটক অত যাচ্ছে না, ওখানকার কুকুররা খেতে পারছে না। মানে ওখানে
তাদের জন্য এক মারাত্মক ডিজাস্টারাস পরিবেশ তৈরি হয়েছে। আমরা যদি পরিবেশের কথা বলছি, আমরা এখন ইকোসিস্টেমের কথা বলছি, সো আমরা অন্য অ্যানিমালের কথাও ভাবা দরকার আছে। সো আমি রিসেন্টলি এটা জানলাম এবং আমি এই ব্যাপারে নিশ্চয়ই কথা বলবো। নিষেধাজ্ঞার কি অবস্থা? নিষেধাজ্ঞা তো 9 মাস তো ছিল। যে এটা নিয়ে ইনফ্যাক্ট আলাপের হয়তো সুযোগ আছে, কারণ এইটারই আলাপ শুরু হচ্ছে। আমার মনে হয় যে এই আলাপগুলো হোক, সব পক্ষ তাদের মতামত বলুক। আমি আগের জায়গায়, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আগের জায়গায় হয়তো পুরোপুরি চলে যাওয়া যাবে না, কারণ আমরা যদি দ্বীপটাকে উপরে যে পরিমাণ চাপ পড়ছে সেটা থেকে যদি দীর্ঘমেয়াদে রক্ষা করতে চাই, কিন্তু তাদের সংকটগুলো মাথায় নিয়েও সরকার নিশ্চয়ই বিবেচনা করতে হবে। এর মধ্যে সবাইকে ইনক্লুড করে আমাদের মন্ত্রণালয় আছে, আমাদের একজন নতুন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন এই মন্ত্রণালয়ে, সবাই মিলেই নিশ্চয়ই এই ব্যাপারে কাজ হবে। আর বায়ু দূষণ নিয়ে দ্যাটস ট্রু, আমরা মানে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি কথা বলেছি এবং এই রিপোর্টটা যেটা ক্রমাগত আসছে, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু ইস্যুতে আসলে খুবই কনসার্ন। আপনারা হয়তো খেয়াল করেছেন নির্বাচনের সময় তিনি তার প্রচার কাজের জন্য একটা কাগজ ব্যবহার করেছিলেন, যে কাগজের মধ্যে বীজ থাকে, সিড থাকে। সো আপনি ফেলে দিলে সেই কাগজটা থেকে গাছ হয়। সো এটা একটা সাইন বা ইন্ডিকেশন। সো আমরা এই ব্যাপারেও আসলে কাজ করব, কারণ জনগণের সামনে এগুলো প্রত্যেকটা আসছে। এটা বায়ু দূষণ, খাবার দূষণ, আমরা খাবার নিয়েও প্রচুর খারাপ খবর দেখছি। খাবারের বিষাক্ত খাবার, দূষিত খাবার, নানান রকম অস্বাস্থ্যকর খাবার, এগুলো সবকিছু নিয়ে আসলে আমরা কাজ করবো। আমরা ভিজিবল হবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি তো যে কুইকলি যে ব্রিফিংটা করছেন, এটা ট্রান্সপারেন্সির জন্য জি। এটা একটা খুবই ভালো বিষয়। তো আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে এর আগে প্রধান উপদেষ্টা ছিলেন, তাকে এসএসএফ এর যে সুরক্ষা দেওয়ার জন্য যে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল যে তাকে 1 বছরের জন্য এসএসএফ সুরক্ষা দিবে। তারপরে আরেকটা এরকম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে না, এটা 6 মাস কমানো হয়েছে। তো এই বিষয়ে সরকার মানে মানে আমরা বিজি প্রেসে সাধারণত প্রজ্ঞাপন গুলো দেখে থাকি, সেখানেও পেলাম না। তো এটাতে মানে transparency নাই কেন? প্রজ্ঞাপন নেই মানে প্রজ্ঞাপন হয়নি তার মানে প্রথমটাও হয়নি, দ্বিতীয়টাও হয়নি। না, প্রথমটা হয়েছে, দ্বিতীয়টা হয়নি। সেই প্রজ্ঞাপন কোথায়? মানে প্রথমটা কি আপনারা পাননি? প্রথমটা পেয়েছেন, দ্বিতীয়টা পাননি। দ্বিতীয়টা হয়নি আসলে। ওটা ইনফ্যাক্ট প্রচুর ফ্যাক্ট চেকার সেটা পরে তারা এস্টাবলিশ করেছেন যে এই সরকার এরকম কোনো প্রজ্ঞাপন দেয়নি। জি। জাহিদ ভাই, একটা বিষয় হলো যে আপনি শুরুতে তেলের সম্পর্কে কথা যেটা বললেন যে রিজার্ভের যে ঘাটতি, আমরা দেখলাম যে বিবিসির একটা রিপোর্ট আসছে বাংলাদেশের রিজার্ভের একটা বড় রিজার্ভ মহেশখালীতে তৈরি করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা কখনো ব্যবহারই করেনি। সেক্ষেত্রে এই সরকার এই রিজার্ভারটাকে ব্যবহার করবে কিনা? এটা ব্যবহার করবে এর বাইরে আরো, কারণ আমি একটা জিনিস নিশ্চয় আমরা এবার সবাই বুঝতে পারছি, পৃথিবী খুব সম্ভবত লম্বা সময়ের জন্য একটা আনস্টেবল সিচুয়েশনে চলে যেতে পারে। আমরা ধরে নিলাম এবার এক ধরনের চুক্তি ইরান আমেরিকার মধ্যে হলো, বাট স্টিল এটা ভোলাটাইল। 1 বছর আগে তো 12 দিনের যুদ্ধ হয়েছিল, মনে হয়েছিল যে আর হবে না, কিন্তু হলো। সো আমাদের সতর্ক থাকতে হবে ওটা, এবং আমরা আরো বেশি পরিমাণ রিজার্ভ রাখার জন্য। এটা কবে উদ্বোধন করবেন মহেশখালীটা? আমার সরকার রিজার্ভারের জন্য কবে থেকে চালু করবে, বা বাকি নতুনগুলোর কাজ আপনারা যদি শুরু করার কথা যেটা বলতে জি, জি। সেটা কবে, কোথায়, কি হবে? নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে এগুলো, আর ওটাও হয়েছে। এটার উদ্বোধনটা কবে হবে, সেটা উদ্বোধন উপযোগী করতে কত সময় লাগে, বাকিগুলো কবে নাগাদ হবে, এগুলো নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা খোঁজ নিয়ে নেক্সট ব্রিফিং এ এটা জানাবো যে এগুলো কবে নাগাদ হতে পারে। আপনি দ্রুত চলছে, দ্রুত ইয়াস করা হবে। আমি জানি, কিন্তু আমি দুটো বক্তব্য পেয়েছি। সচিব এটা জানিয়েছেন, আমি পরে মন্ত্রণালয়ে এটার ব্যাপারে ফাইনাল খোঁজ নিতে গেছি আজকে ব্রিফিং এর আগে, এবং সেই ব্রিফিং এর আগে আমি খোঁজ নিতে দেখলাম যে না, তদন্ত কমিটিটা এখনো তৈরি হয়নি। এটা হলো ফাইনাল খবর। তবে প্রসেস চলছে এবং প্রায় কাছাকাছি পর্যায়ে আমরা পৌঁছে গেছি তদন্ত কমিটি তৈরি হওয়ার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, যে বক্তব্যটার কথা বলছেন সেটা আমিও মিডিয়ায় দেখেছি, এবং মিডিয়া দেখে আমি এটা কনফার্ম করতে গেছি। তাতে জানা গেল যে না, এটা এখনো পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি। জি। চুক্তির বিষয়টা যে সেক্ষেত্রে লাস্ট যেটা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য চুক্তি, এটা নিয়ে এখনো প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে কথা বলতে রাস্তায় কিছু সমাজের নিয়ে সেই ক্ষেত্রে বাতিল করার কথা বলছে। এই চুক্তিটা নিয়ে যদি আচ্ছা, এই চুক্তিটা নিশ্চয়ই আমরা দেখেছি। মানে এই চুক্তি যদি দেখি তাহলে দেখবো এটা বাতিল করার অপশন আছে, মানে 60 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া যাবে। এটা হলো 1 নম্বর।
2 নম্বর হচ্ছে এই চুক্তির মধ্যে আরেকটা কন্ডিশন আছে, 2 দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তের পরিবর্তন করতে পারে। তো আমি আমার জায়গা থেকে মনে করি যে অন্তত আমরা পরে যে অপশনটা বললাম যে চুক্তিটা পর্যালোচনা করা, আমি আমাদের আগে সরকারি পর্যায়ে এটার পর্যালোচনা, আমি আগে একদিন আপনাদেরকে বলেছিলাম যে চর্চাটা এখন হচ্ছে, একটা হলো পলিটিক্যাল অ্যাক্টিভিজম, আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল চর্চা, হুইচ আই লাইক। আমি দেখলাম যে পত্রিকায় কলাম লেখা হচ্ছে যে এখানে কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে, ভিডিও তৈরি হচ্ছে, এগুলো কন্টিনিউ করুক। আর আমি মানে এটাও একটু বলি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি ইস্যুতে কথা বলেছি, আমরা সরকারের মধ্যেও আমরা এই চুক্তিটা নিয়ে কিছু পর্যালোচনা, এবং চুক্তি এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব, এবং আমি আশা করি যে আমরা সেরকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। বাতিল করাটা বাইলেটারাল সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে। আর আমি আবারও বলছি, প্লিজ, আমি প্রত্যেককে বলছি, যতটা সম্ভব ইন্টেলেকচুয়ালি, মানে আমরা এটা বাতিল করতে হবে, দেশ বেঁচে দিচ্ছে, এই টাইপের বাইরে ইন্টেলেকচুয়ালি দিস আর দ্য পয়েন্টস, এরকম বেশ কিছু লেখা আসছে, আমার ভালো লাগছে এটা দেখে, এগুলো আরো চর্চাটা চলুক। আমি প্রায় বলছি যে সরকার কোনো জায়গায় কোনো কিছু মিস করছে কিনা, কোনো ভুল করছে কিনা, সেই কাজগুলোই ইনফ্যাক্ট মিডিয়ার করা উচিত, দেখিয়ে দেওয়া উচিত, এটা আপনারা দেখাবেন প্লিজ। আলোচনার সুযোগ ছিল কিনা, আমরা দেখেছিলাম একজন স্বতন্ত্র সংসদ সদস্য কথা বলেছেন, আপনারা নেক্সট যে সেশন আছে সেখানে একটু তুলবেন কি? চুক্তিটা যতটুকু প্রকাশিত হয়ে গেছে, এটা ইনফ্যাক্ট পাবলিশড আমেরিকান পক্ষ থেকে হয়েছে, আপনারা এটা চাইলেই কালেক্ট করতে পারেন। সো এই সুযোগ নেই তা না, এই সুযোগ আছে। ইনফ্যাক্ট একজন স্বতন্ত্র সদস্যই এটা নিয়ে তুলেছেন। যেহেতু মানে আমাদের এক ধরনের একটা অপশনও আমাদের কনস্টিটিউশনে আছে, তো আরে খুব গোপন ধরনের চুক্তি যদি না হয়, একটা রাষ্ট্র মাঝে মাঝে খুবই কনসিল্ড কিছু চুক্তি করতে পারে, মানে ওটা একটা অংশ হবে না। সো এই সুযোগ নেই তা না, এই সুযোগ হতে পারে। এখন এটা আসলে ঠিক সরকারের সিদ্ধান্ত না, এটা মানে পার্লামেন্ট বা দল সিদ্ধান্ত নেবে। আপনাদের এই যে একটা প্রশ্ন আছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয় বা সংসদের সাথে যারা কানেক্টেড আছেন, চিফ হুইপ বা অন্যরা, আমি এই কথাটা তোলার চেষ্টা করবো। সো ওটা তো আছে, সংসদে গেল, কিন্তু আমি আবারও বলছি, জনগণের কাছে এই র্যাদার অনেক ক্ষেত্রেই এই ইন্টেলেকচুয়াল যে মানে সমালোচনাগুলো, ইন্টেলেকচুয়াল যে লেখা বা বলাগুলো, সেগুলোর বড় ইম্প্যাক্ট আছে। আপনি যে ব্যাপারে কথা হচ্ছে, চুক্তির পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এক্সপোর্ট, সেই এক্সপোর্ট 1% মধ্যে বাড়বে। আর ইউরোপে আমাদের যেখানে সবচেয়ে বেশি মাল 49% দেয়, সেখানে 4% মতো তুলছে। এখন ওইখান থেকে তুলা এনে কারণ ব্যবসায়ীদের সাথে আপনারা এখনো মানে আপনারা সরকারের ভিতর থেকে বুঝতে পারছেন কিনা যে এই চুক্তির কারণে কতটুকু লাভ লস হলো, বা তুমি সমাজে ক্রিটিকের পরে না, মানে চুক্তিটা যখন হয়েছে, আবারও বলছি আপনাকে, মানে আমরা এই চুক্তিটা কোন প্রেক্ষাপটে করতে হয়েছে সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমাদের 38-39% একটা ট্যারিফ হলো, সো আমেরিকাতে আমাদের এক্সপোর্ট পুরো আসলে কম্পিটিটিভ থাকতো না। সো এই প্রেক্ষাপট যখন হলো, আমাদের একটা চুক্তি করতে হয়েছে। এখন এই চুক্তির যে প্রভাবগুলো শুরু হবে, চুক্তি এফেক্টিভ হয়েছে 60 ডেজ পরে, এখন এগুলো একটু আসলে হিসেব নিকাশের প্রয়োজন আছে। আমি আপনার সাথে একমত যে আমরা কটন আনতে যাচ্ছি, কটন এনে আমরা কি আবার তার ট্যারিফের সুবিধা নিতে পারবো কিনা এক্সপোর্ট করে। সো এটা খুব আর্লি টু সে যে আমার এটা এত লস হয়ে গেছে, কারণ আমেরিকার কটনের দাম খানিকটা বেশি হলেও আমি যদি ওখানে এক্সপোর্ট করি, সেখান থেকে আমরা আবার কিছু ছাড় পেতে পারি। সো এটা ইট উইল টেক টাইম। আমি আবারও বলছি, সরকার এই ব্যাপারে সব সেক্টরের বিশেষজ্ঞ নিয়ে বসবে, সব রিলেটেড মিনিস্ট্রি নিয়ে বসবে এবং সেটা ইভ্যালুয়েট করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে অলরেডি কথা বলেছি। শেষ করছি। মানে এখানে নাকি না? আচ্ছা ঠিক আছে, আমরা ওকে, আমি এটা মাথায় রাখবো। থ্যাংক ইউ।